আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। গত 18 মাস ধরে সরকারের যে একটি আমরা রাজনৈতিক বলি কিংবা অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্যার শব্দগুলো শুনেছি, সেই সংস্কার বাস্তবায়নে আসলে সরকার নিজে কতটা আন্তরিক ছিল, বিচার বিভাগ সংস্কারের পথে কোথায় কোথায় বাধা ছিল, এবং সে বিষয়ে নিশ্চয়ই আমরা কথা বলবো। সে বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এমন একজন ব্যক্তি যার নামে আপনারা অনেকেই চিনেন নিঃসন্দেহে, যার নাম বাংলাদেশ ইতিহাসের সঙ্গে অন্যতম মানে অতপ্রতভাবে জড়িয়ে আছে। সাবেক বিচারক মাজদার হোসেন, যিনি বিচার বিভাগীয় সংস্কার কমিশনের অন্যতম সদস্য ছিলেন। নিজে তিনি প্রত্যক্ষ করেছেন, নিজের যে অভিজ্ঞতা, যে সংস্কারের বাধাগুলো আসলে কিভাবে এসেছে, কোত্থেকে এসেছে, সরকারি বা কতটুকু আন্তরিক ছিল, তিনি নিশ্চয়ই আমাদেরকে জানাবেন সেসব বিষয়ে। আহ যারা মাজদার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে যদি সরাসরি আমি প্রশ্ন করি যে বিচার বিভাগ সংস্কারের ক্ষেত্রে যে কমিশন গঠন করা হয়েছিল, সেই সংস্কার কমিশনের সদস্য হিসেবে আসলে এখানে ব্যত্যয়গুলো কোথায় কোথায় ছিল? সংস্কার প্রস্তাব করার ক্ষেত্রে অথবা আপনারা যে আন্তরিকভাবে কাজ করতে চেয়েছিলেন, সেখানে বাধাগুলো কোত্থেকে এসেছিল? অথবা সরাসরি আমি আরো স্পেসিফিক প্রশ্ন করি, সরকারের পক্ষ থেকে কোনো বাধা ছিল কিনা? আপনাকে ধন্যবাদ। সংস্কার শব্দটা ইটসেলফ ইটস এ এক্সপেরিমেন্টারি। তো তাহলে ব্রিটিশ প্রণীত আইন দিয়ে আমরা বিচার করছি, এই ফেলে দেওয়া আইন দিয়ে বিচার করা, বিচার বিভাগ পরিচালনা করা কি আদৌ যুক্তিযুক্ত? কিন্তু সত্য হচ্ছে ওই আইন কি আমরা ধরে বসে আছি? ওই আইন দিয়ে আমাদের সুপ্রিম কোর্ট, লোয়ার জুডিশিয়ারি, দেশের অর্থনীতি, দেশের অন্যান্য সব সেক্টর পরিচালিত হচ্ছে। এটা খুবই দুঃখজনক। 18 মাস কিন্তু অনেক দীর্ঘ সময়, এটা স্বল্পতম সময় নয়। এই সময়ে অনেক কিছু সংস্কার করে সমাজের পরিবর্তন আনা সম্ভব ছিল। তো আমাদের এই পরিবর্তনটা, আমি বলবো, যদিও আমি বিচার সংস্কার কমিশনে ছিলাম, এই পরিবর্তনের জন্য বিচার সংস্কার কমিশন তথা অ্যাডেন্টারিম গভর্নমেন্ট উল্লেখযোগ্য কোনো ভালো কিছু অর্জন করতে পারে নাই। কারণ কি? কারণ হচ্ছে, দেখুন, আমরা বিচার সংস্কার কমিশন বসে এই যে মামলা জট হাইকোর্টে, এবং একটা ছোট্ট দেশ যদিও, গ্রামগঞ্জে থেকে মানুষকে আসতে হয়, তারা ডিস্ট্রিক্ট লেভেলের কথাই বলি, সেখানে যে টয়লেট নাই, বসার জায়গা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, অনেক অসুবিধাকে ঠেলে, অনেক অসুবিধা অতিক্রম করে, বিশেষ করে মেয়ে বিচার প্রার্থী যারা মহিলারা, তারা এত অমানবিক একটা পরিবেশে বিচারালয় ফেস করে যা বর্ণনাতীত। যে এই 53 বছরে বিচারক নিয়োগের ক্ষেত্রে কোনো স্বচ্ছতা, কোনো রুলস, কোনো নিয়ম, কোনো বিধি কিছুই ছিল না। সেই ক্ষেত্রে আমরা করেছি যে বিচার বিভাগে, বিশেষ করে সুপ্রিম কোর্টে, হাইকোর্ট বিভাগে বিচার নিয়োগ করতে হলে দক্ষ, যোগ্য, মেধা সম্পন্ন লোককে নিয়োগ দিতে হবে। কিন্তু অতীতে যেগুলা গেছে, যে সরকার যখন ক্ষমতায় এসেছে, দলীয় লোকজনকে প্রাধান্য দিয়ে নিয়োগ করেছে, যেখানে মেধা, যেখানে অভিজ্ঞতার প্রচন্ড কমতি ছিল। তারপরও নিয়োগ হয়েছে। এই সরকারের সময় কি সেই ধারাবাহিকতা রয়ে গেছে? আমরা এই বিষয়ে একটা আইন করেছি, প্রজ্ঞাপন হয়েছে, প্রেসিডেন্ট কর্তৃক একটা হয়েছে, বিধি হয়েছে, বা আপনি অর্ডিনেন্স হয়েছে, যেটাকে বলে সংবিধানের ভাষায় অর্ডিনেন্স করে। আমাদের এই সংস্কারের প্রস্তাব ছিল যে দক্ষ, যোগ্য ও মেধা সম্পন্নকে সুপ্রিম কোর্টে নিয়োগ দেওয়া হোক। সেই ক্ষেত্রে আমরা দুইটা জিনিস করতে সমর্থ হয়েছে। একটা হচ্ছে, মানে দক্ষ লোক যারা দীর্ঘদিন হাইকোর্টে প্র্যাকটিস করেছে, বিচার বিভাগে বিচারক হিসাবে কাজ করেছে, যাদের বয়স 48 বছরের ঊর্ধ্বে চলে গেছে, 45 বছরের ঊর্ধ্বে গেছে, এবং যাদের ক্যারিয়ারে বিচার করার পরিপূর্ণ যোগ্যতা, দক্ষতা, রায়, জাজমেন্ট এবং অ্যাক্টিভিটিজ আছে, তারাকে নেওয়ার জন্য আমরা আইন করেছি। এবং গত একটা নিয়োগে এটাকে অনুসরণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু পরিপূর্ণভাবে এটা অনুষ্ঠিত হয় নাই। তো এই ক্ষেত্রে আগে যেমন পিক অ্যান্ড চুজ এর ভিত্তিতে বিচারক নিয়োগ করা হতো অন্যান্য রাজনৈতিক সরকারগুলোর সময়, এই যে ডক্টর ইউনূস সরকারের সময় যে 23 জন বিচারক নিয়োগ দেওয়া হলো হাইকোর্টে, সেটাও কি পিক অ্যান্ড চুজ এর ভিত্তিতে? 100 বার
100 বার বলবো, কোনো নিয়ম নীতি ছিল না এবং দক্ষতা ছিল না। এরকম অনেকেই 23 জনে, সরি টু সে, এসেছে, আমরা চোখে দেখেছি। আমরা এই জন্য আইন করতে চেয়েছি দক্ষ, যোগ্য, মেধা সম্পন্ন। তো ওই 23 জনের যে কথা বললেন, সেই 23 জনের ক্ষেত্রে মারাত্মক প্রশ্ন আছে আইন অঙ্গনে, যে এই নিয়োগটা ভালো হয় নাই, যেটা আমাদের আইন উপদেষ্টা করেছে। এবং এই নিয়োগের বিষয়ে কেউ কেউ প্রশ্ন তুলতে চায় এখানেও পিক অ্যান্ড চুজ হয়েছে। তা আসলে আমি- আমাদের দেশে, হ্যাঁ, আমাদের আ- দেশে, বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যা প্রস্তাব করেছেন সেই প্রস্তাব অনুযায়ী এই সরকার আসলে কতটা সেই অনুযায়ী কাজ করেছে অথবা বাধা সৃষ্টি করেছে? বাধা সৃষ্টি বলবো না, তবে তারা সেই আমাদের যে ডিজায়ার অনুযায়ী যে আমরা যে সংস্কার করতে চেয়েছিলাম তা আমরাও পারিনি করতে নানান কারণে। সব কারণগুলো আপনার কাছে নাই বলি। আর আমাদের মন মানসিকতা, যারা শিক্ষিত, আমি অশিক্ষিত সাধারণ জনসাধারণের কথা বলছি না, যারা বিচার অঙ্গনের সাথে জড়িত তাদেরও মেন্টাল একটা সেট আছে, ইগো আছে। দেখেন, আমরা এই সংস্কার কমিশন বলেছি জনসাধারণের জন্য বিচার বিভাগ, তাদের দৌড় গোড়ায় নিয়ে যেতে হবে, ডিসেন্ট্রালাইজেশন করতে হবে। উপজেলাকে আমরা উপজেলা পর্যায়ে নিতে চেয়েছি, হাইকোর্টকে তার প্রত্যেকটা বিভাগে আমরা নিতে চেয়েছি জন হয়রানি লাঘব করার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এ বিষয়েও আমরা পজিটিভ সাড়া পাচ্ছি না। এ বিষয়ে আমরাকে নানান কথা শুনতে হচ্ছে। বিচার সংস্কার কমিশন হাইকোর্টকে কেন ডিসেন্ট্রালাইজেশনের উদ্যোগ নিল, এটা ঠিক হয়নি, এবং নানান আমি একটা মৌলিক খারাপ প্রশ্ন কথা করতে আমাদের চাই। সম্পর্কে। আমি একটা মৌলিক প্রশ্ন করতে চাই। এই যে বিভিন্ন ধরনের কমিশন হলো, বিচার বিভাগ বিষয়ক কমিশন সহ, সংস্কার কমিশন সহ, এই কমিশন গুলো কাজ করছিল প্রস্তাব দেওয়া, তাই না, সুপারিশ করা। জি। হুম। আর বাস্তবায়ন কারা করবে? এই সরকারও বাস্তবায়ন করার কোনো সুযোগ ছিল কিনা, নাকি পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তারাই করবে? না, আমি আমি এটাও সবাই মনক্ষুণ্ণ হবে অ্যাড ইন্টারিম গভর্নমেন্টের যারা দায়িত্বে ছিলেন। আমি বলবো ওনারা অনেক কিছুই কার্যকর করতে পারতেন, কিন্তু পারেন নাই। কেন পারেন নাই এ প্রশ্নের উত্তর তো আমার কাছে নাই। যেমন আমি পারেনি, খুব পারেনি নাকি করেনি, পারেনি নাকি করেনি? করেনি। উপরন্ত যেটা খারাপ হলো, আমরা পট পরিবর্তনের পরে 5ই আগস্টের পরে জনসাধারণ দেশের উন্নতি চেয়েছিল, সংস্কার চেয়েছিল, ভালো চেয়েছিল। কিন্তু আপনি বিচারালয় নিয়ে যদি আমি সংক্ষেপে বলি, দেখেন, আগেও বিচার বিভাগের জামিন, জাজমেন্ট, এগুলো যদি কারো ফরমায়েশি হয়, কারো হুকুমে হয়, তাহলে স্বাধীনতা বিচার বিভাগের কোথায়, ইন্ডিপেন্ডেন্সি কোথায়? এই আজকে এখনো নতুন সরকার শপথ গ্রহণ করেন নাই, আগামীকালকে শপথ নেবেন, ক্ষমতায় আসবেন, জাতি চেয়ে আছে তাদের ভালো কাজের দিকে। কিন্তু এই 18 মাসের বিচার বিভাগ সম্পর্কে যদি আমি বলতে চাই, তাহলে খুব বেদনাদায়ক এবং দুঃখজনক কথা বলতে হয়। আগের আমলে আমরা দেখেছি যে দল ক্ষমতায় থাকে সেই দলের লোক অপরাধ করলেও তারা ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, আর যারা বিপরীতে থাকে তাদেরকে শায়েস্তা করা হয়। গায়েবী মামলার কথা আপনি জানেন, এবং ভুয়া মামলার কথা আপনি জানেন। তা আমি যদি উল্টো প্রশ্ন করি, বিচার অঙ্গনের সাথে জড়িত গত 18 মাসের কি হয়েছে? গায়েবী মামলার যে চরিত্র, সেই চরিত্র কি অনুসৃত হয় নাই? আমরা দেখেছি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাগণ হাইকোর্টে গিয়ে শাউটিং করেছে যে এই এই জামিনগুলা আপনারা শুনবেন না, এই ব্যক্তির জামিন শুনবেন না, এটা দেখবেন না। এবং এরই ধারাবাহিকতায় নিম্ন আদালতের বিচারকেরা আমাকে পার্সোনালি কেউ বলেছে, আমি আজ যদি জামিন শুনি কাল সকালে আমার বদলি অর্ডার হয়ে যাবে, এটা আমাকে রিজেক্ট করতেই হবে, এরকম ভাবাবেগ। আর যারা ভুক্তভোগী তাদের কাছে যে জিজ্ঞাসা করেন, আমি আগেই শুরুতে বলেছি এভরি কাস্টডি ডে ইজ এ গুড গ্রাউন্ড ফর বেল। কিন্তু বিনা বিচারে, বিনা কারণে, তদন্ত ছাড়াই কাদেরকে হাজতে রাখা যায় আর কাদের জামিন দেওয়া যায়, উন্নত বিশ্বের দিকে আমি নাই চাইলাম। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন দিলাম, যেসব অপরাধের ক্ষেত্রে আপাতত দেখা যাচ্ছে যার সর্বোচ্চ শাস্তি 2 বছর, 4 বছর, 7 বছর, বা যেগুলা, যে মামলাগুলা সাজানো অ্যাপারেন্টলি বোঝাচ্ছে, সেই মামলাগুলাই কেন বিচারকরা জামিন দিবেন না? জামিন তো আমার ফান্ডামেন্টাল রাইট। এটা ডিসক্রিশন পাওয়ার অফ জাজেস বটে, তারই স্বেচ্ছাধীন ক্ষমতা। কিন্তু বিচারক তার স্বেচ্ছাধীন ক্ষমতা আরবিট্রেটরি,
ব্যবহার করতে পারেন না, তাকে ন্যায় নীতির আলোকে মানুষের কল্যাণের দিক বিবেচনা করে তাকে ইউটিলাইজ করতে হবে। ডিসক্রিশন পাওয়ারের ডেফিনেশনই হচ্ছে যে তোমার বিবেক প্রসূত চিন্তা ভাবনা করে প্রচলিত আইনকে সামনে রেখে তুমি তোমার ডিসক্রিশন পাওয়ার ব্যবহার করবা। আমরা কি তা পেয়েছি? আমি আগেও বলেছি, বাংলাদেশের একজন প্রধান বিচারপতি যাকে হাতে মাজায় দড়ি বেঁধে রিমান্ডে নেওয়া হলো, যার সুনামের কোনো কমতি ছিল না, মাত্র একটা তার অপরাধ ছিল কেয়ারটেকার গভর্নমেন্টের বিধানে রায় দেওয়ার জন্য, আজও তিনি কারাগারে, এবং তার জামিন নিম্ন আদালত তো শোনার সাহসই নেই, অথচ এই জামিনটা ম্যাজিস্ট্রেট কর্তৃক দেওয়া উচিত ছিল। হাইকোর্টে কয়েকবার গেছে, কয়েকবারই এই শাউটিং হয়েছে তার জামিন শুনতে দেওয়া হয় নাই। তারপরও বিচারকেরাও, সরি টু সে, তারাও সাহসিকতার সাথে এই জামিন শুনে আপনি রিজেক্ট করেন বা অ্যালাউ করেন, ইট আপ টু ইউ, এটা ডিসক্রিশন পাওয়ার অফ জাজেস। কিন্তু এগুলো শুনলো না কেন, এগুলো রায় হলো না কেন, এই প্রশ্ন আমি কার কাছে করব? একটা আমাদের দেশে অনেক আন্দোলনকারী, এই যারা জুলাই আন্দোলন করেছে, রক্তাক্ত মর্মান্তিক অমানবিক জখম হয়েছে, মৃত্যুর কোলে হাজার হাজার আমাদের মানুষ ঢলে পড়েছে। তাদের ওই সময়ের অপরাধ সম্পর্কে যে মামলা গুলা হয়েছে সেগুলো সঠিকভাবে দেখতে হবে। তার অর্থ এই নয় মামলাতে একটা ঘটনাকে কেন্দ্র করে 1000কে আসামি করা হয়েছে, শত শত জনকে আসামি করা হয়েছে, যাদের বিরুদ্ধে অ্যাপারেন্টলি কোনো কিছু দেওয়া যাচ্ছে না। এবং আমার কাছে এই উদাহরণও আছে, জুলাই আন্দোলনকারী একজনকে তার প্রতিপক্ষ তাকে ঘায়েল করার জন্য তাকে ওই মামলায় সোন অ্যারেস্ট দেখিয়েছে। সোন অ্যারেস্ট সম্পর্কে আপনাকে বলি, মূল অভিযোগে নাম থাকে না, পরবর্তী পর্যায়ে কোনো মামলায় তাকে গ্রেপ্তার করা হলে ওই পূর্বের মামলা বা যে কোনো মামলাতেও তাকে আসামি দেখিয়ে তাকে বলে সোন অ্যারেস্ট করে, তাকে জি, আপনি তো হাজতের অন্তরীক্ষে রাখা হয়। তো আপনি তো এই একজন বিচারক। বিষয়গুলো তো আমি 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 তো 3 মাস কারাগারে ছিলাম। আমি যেটি দেখে এসেছি সোন অ্যারেস্টের বিষয়ে, হয়তো মামলায় জামিন হচ্ছে দীর্ঘদিন পর, 5 মাস 6 মাস পরে, কিন্তু পেন্ডিং মামলা চলে এলো। পেন্ডিং মামলা ওই যে সোন অ্যারেস্ট দেখাচ্ছে একটা গায়েবী মামলায়, মধ্যে তাকে সোন অ্যারেস্ট অন্তর্ভুক্ত করছে, করে সোন দিচ্ছে। অ্যারেস্ট। এভাবে এভাবে জামিন হচ্ছে, আবার আবার একটা মামলা আসছে, এইগুলো চলেছে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল, তিনি তো অনেক বড় বড় কথা শুনিয়েছেন এই 18 মাসে আমাদেরকে। আসলে কি কোনো বড় কাজ হয়েছে, নাকি তিনি নিজেই ক্ষেত্র বিশেষ বাধা সৃষ্টি করেছেন? এটা আমি অস্বীকার করতে পারবো না, তবে স্পেসিফিক কোথায় কোথায় বাধা দিয়েছে এটা বলতে পারবো না। আমি পত্রিকাতে একটা লেখা লিখে বলেছি, আসিফ নজরুল সাহেব জুলাই আন্দোলনকারী এক মহিলাকে, এক শিক্ষার্থীকে অ্যারেস্ট করে রিমান্ডে নিলেন। এটা নিয়ে সারা দেশে হইচই শুরু হয়ে গেল। উনি বললেন ওর জামিন হয়ে যাবে, কয়েক ঘন্টার মধ্যে তার জামিন হয়ে গেল। আমি প্রশ্ন রেখেছি, এটা কি বিচার বিভাগের স্বাধীনতা? অথরিটি ডিজায়ার করলো যেটা সেটা হয়ে গেল, এরকম ঘটনা কি শত শত ঘটনা নাই? বিচারকদের তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে বিচার করার স্বাধীনতা আপনি দিবেন না? এখনো বিচার বিভাগে 53 বছরের মধ্যে আপনার ধমকে, আপনার চোখ রাঙানিতে যদি আপনি চালাতে চান, আজকে উচ্চ আদালত সহ নিম্ন আদালতের বিচারকেরা কেন জামিন ধরতে পারছে না? কেন দিল না এই কেয়ারটেকার আমলের 18 মাসেও? এই প্রশ্ন আমি কাকে করব? আমিও তো একজন বিচারক ছিলাম। এটা দেখছি যে আমাদের মাইন্ডসেট এমন ভাবে হয়েছে, ওই যে ব্রিটিশ গোলামি করে করে আমরা যে অবস্থার সৃষ্টি করেছি, আমরা আজও ন্যায় নীতির কে আমরা আফেল করতে পারলাম না। বিবেক নিজের ইচ্ছাকে অবরুদ্ধ করে, পদদলিত করে ন্যায়কে আফেল করার যে বিচারকের মহান ব্রত, সেটা আমরা এক্সারসাইজ করতে পারছি না, বোথ লোয়ার জুডিশিয়ারি এন্ড হায়ার জুডিশিয়ারি অলসো। তো এটা ডিজায়ারেবল বা জনস্বার্থে না। এই 18 মাসে অন্তত জি। পক্ষে এই সরকারকে দেখাতে হতো যে আমরা নিরপেক্ষ বিচার চাই, আমরা জনসাধারণের মৌলিক অধিকারকে সুরক্ষা করতে চাই। তার চুল পরিমাণ কি কিছু দেখাতে পেরেছে? দেখাতে পারেনি। এখনো চাঁদাবাদী হয়েছে, লুটপাট হয়েছে, মব জাস্টিস হয়েছে, তারপর অবিচার হয়েছে। এখানে কি স্বল্পতম সময়, আমি তো মনে করি স্বল্পতম সময়ে এ বিষয়ে মেজারমেন্ট নিয়ে যদি কাজ করতো, ইন্টারিম গভর্নমেন্ট করার ছিল। আমরা কালক্ষেপণ করিনি, 3 মাসের মধ্যে আমরা রিপোর্ট দিয়ে দিয়েছি, 1 মাস মাত্র বাড়ানো হয়েছিল, কিন্তু ইমপ্লিমেন্ট হলো না কেন? এর জবাব কে দিবে? কোন রাজনৈতিক দল তো এসে বাধা দেয়নি। আপনি কেন ইমপ্লিমেন্ট করলেন না? আপনি একটা আইনের, আপনি যে সিভিল প্রসিডিওর কোডের একটা মামলার বোধহয় 12-13টা স্টেপ থাকে, এই একটা আপনার মামলা হিয়ারিং, আমি আপনাকে এখন
মানে খুব বলিষ্ঠভাবে বলতে চাই, যে কোনো আদালতে যান 15, 20, 25 বছরের প্রচুর সিভিল মামলা পেন্ডিং, 30, 50, 60 বছরের মামলা পেন্ডিং। ক্রিমিনাল মামলার ক্ষেত্রে যাই, ক্রিমিনাল মামলায় 20 বছর হয়ে গেছে, মার্ডার কেস ট্রায়াল হচ্ছে না কেন? আলামত নষ্ট হয়ে গেছে, সাক্ষী মারা গেছে। আপনি সাগর রুমি মামলায় মাত্র 122 বার সময় নিল। এই মামলা যখন ট্রায়ালে যাবে, এর কোনো খুঁজে পাবেন ম্যাটেরিয়াল এক্সিবিট কিছুই খুঁজে পাবেন না আপনি। তাহলে আপনি বিচার করবেন, বিচারককে দোষারোপ করলে তো হবে না যে এরকম একটা হিনিয়াস অফেন্স করেছে এই খালাস দিয়ে দিল। বিচারকের দায়িত্ব হচ্ছে রেফারির দায়িত্ব, উনি দাগ ক্রস করলেই বাঁশি বাজাবেন। তা আপনি সাক্ষ্য প্রমাণ দিবেন না, আর বিচারকের কাছে আপনি বলবেন মৃত্যুদণ্ড দিল না। আমি এর আগেও বলেছি, ওই যে পুরাতন ঢাকায় একজন হিন্দু কে কোপালো হলো, বিশ্বজিৎ, নিশ্চয়ই। রায় হয়ে গেছে, ইমপ্লিমেন্ট হলো না। এর জবাব আপনি কি দিবেন? যদি সদিচ্ছা থাকতো এই ব্যাকলগ রিডিউস করা যেত। এই হিনিয়াস অফেন্স গুলার শাস্তিগুলা কেন কার্যকর করা হলো না? আপনার 1000টা স্তর করেছেন বা 1000টা স্টেপ করেছেন, করে আপনি ন্যায় বিচার দ্রুততম সময়ে ডিটারেন্ট পানিশমেন্টকে এক্সিকিউট করার জন্য কোন উদ্যোগ এই 18 মাসের সরকার কি কার্যকর ভাবে গ্রহণ করতে পেরেছে? ভবিষ্যতের দিকে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আমি আইন আপনার আপনি আইন উপদেষ্টার কথা বলছিলেন। আইন উপদেষ্টা শুধু তো ওই জুলাই আন্দোলনকারী সুরভি নাম করে একজন সম্ভবত তার ক্ষেত্রেই নয়, তিনি স্পেসিফিক্যালি একাধিকবার বলেছেন যে বিচারকরা যেন গড়ে জামিন না দেন, মানে এটি বলার তিনি রাইটস রাখেন কিনা। হ্যাঁ, আবার বলুন আপনি প্লিজ। না, আমি বলছি আপনি তো একজন মাত্র সুরভির কথা উল্লেখ করেছেন, জুলাই আন্দোলনকারী তার জামিন হয়ে যাবে, এটি আইন উপদেষ্টা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন। কিন্তু আর সবার ক্ষেত্রে যেন গড়ে জামিন না হয়, তিনি একাধিকবার বিচারকদের উদ্দেশ্যে বলেছেন যে এভাবে গড়ে প্রহতা জামিন দেওয়া ঠিক হচ্ছে না। এই ধরনের কমেন্ট কোনো আইন মন্ত্রী বা আইন উপদেষ্টা করতে পারেন কিনা? আপনি আমি আমি আপনি যদি আইন অঙ্গনের একজন লোক হতেন, হাইকোর্টে জজ কোর্টে যা আপনার যদি প্র্যাকটিস থাকতো, তাহলে এই প্রশ্ন আপনি আমাকে করতেন না। তারপরও আমি বলি, হ্যাঁ, এই সময়ে অ্যাডেন্টাইন গভর্নমেন্টের সময়েও আইন কর্মকর্তাগণ, আপনাকে শুরুতেই বলেছি, হাইকোর্টে, লোয়ার কোর্টে, সব জায়গায় বলেছে এই ধরনের জামিন আপনারা শুনবেন না। বাধা দিয়েছে সরকার পক্ষের আইনজীবীরা, মারাত্মক ভাবে এজিটেশন করেছে। এবং অফ দ্য রেকর্ড আমি ব্যর্থহীন ভাবে আমি মনে করি, মেবি আই এম রং, যে হ্যাঁ, প্রচ্ছন্ন ভাবে বিচারকদের প্রতি এরকম একটা ওহী নাজিল করা হয়েছিল। আমি শুরুতেই বললাম, অনেক বিচারককে বলেছি, বলে স্যার জামিন না দিলে পরের দিনই বদলি। তো কি বললাম আমি আপনাকে? বিচার বিভাগ সেই আগের ফরমাইশি এতেই তো চলছে। এখনো সাহসিকতার সাথে ন্যায় বিচার ডিসচার্জ করার মতো মানসিকতা কয়জন বিচারকের আমাদের আছে? আমরা সবাই বিচারকেরা সবাই ভালো, কিন্তু তাদেরকে তো সেই ভালো থাকবার, সাহসী জাজমেন্ট দেওয়ার, জামিন দেওয়ার সেই মানসিক পরিবেশ আপনাকে দিতে হবে। না হলে দিব কেন? আমি বিবি বাচ্চা ছেলে মেয়ে নিয়ে স্কুলে পড়ছে, এক জামিন দিয়ে আমি দেশের বাইরে চলে গেলাম, এক জেলা থেকে আরেক জায়গায় চলে চলে। বাস্তবতাকে অস্বীকার করা যায় না। বিচার বিভাগের এই এই 18 মাসেও তারা স্বাধীনভাবে বিচারিক কাজ ডিসচার্জ করতে পারেনি। এটা আপামর জনসাধারণ সব সময় আমার কাছে অভিযোগ করেছে, যাদের সাথে কথা বলছে। যেমন আপনি বললেন, আপনি কেন কারাগারে 3 মাস থাকলেন? কি অভিযোগ ছিল আপনার? এজাহারে আপনার নাম ছিল, আপনি সোন অ্যারেস্ট হয়ে আপনি কেন থাকলেন? এর উত্তর তো আপনি বুঝছেন। তাহলে বিচার বিভাগের যদি স্বাধীনতা থেকেই থাকে, বেল দেওয়ার ব্যাপারে যদি কোনো ওহী নাজিল নাই হয়ে থাকে, তাহলে শত শত বিনা বিচারে নির্দোষ লোক এখনো কারাগারে আছে। আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারছি, আপনি হাইপার একটা কমিটি করে দেন, আমি 15 দিনের মধ্যে বলে দিতে পারবো যে বিনা বিচারে এবং অহেতুক ওই সোন অ্যারেস্টের মাধ্যমে যাদের অ্যাপারেন্টলি প্রাইমা ফেসি কেস নাই, তাদেরকেও জেল হাজতে আটক রাখা হয়েছে। সেটা আমি সাক্ষী, আমি 2 কারাগার ঘুরে এসেছি, কাশিমপুর কারাগার এবং কেরানীগঞ্জ কারাগার। হাজার হাজার মানুষ নিরপরাধ, আপনি তো অপরাধী তার দেখেছিলেন। জামিন হচ্ছে না, অপরাধী জামিন হচ্ছে না, আরেকটা মামলা আসছে, 5টা 7টা 10টা 12টা মামলা হচ্ছে, এটা একই হিসাব। আর যারা নিরপরাধ, একেবারে একেবারে নিরপরাধ, তারা কোনো পুলিশকে টাকা দিতে পারেনি, তারা লিয়াজও করতে পারেনি, তারা তদবির করতে পারেনি, এইরকম মানুষকেও দিনের পর দিন বিনা বিচারে, বিচার তো দূরের কথা, নিরপরাধ ব্যক্তিদেরকে কারাগারে থাকতে হচ্ছে। আমি এর এইসব জায়গা অন্যতম থেকে
ওর অন্যতম যে বিনা বিচারে কারাগারে থাকতে হচ্ছে এতক্ষণ, যেটা বললাম জামিনের বিষয় বললাম, কিন্তু এই মামলাগুলা যারা কনস্ট্রাকশন করলো পুলিশ, আপনি কি অস্বীকার করবেন এখনো মামলা বাণিজ্য হচ্ছে? এই কেয়ারটেকার আমলেও এই অ্যাডেন্টারি আমলেও। লাখ লাখ টাকা মামলা বাণিজ্য হচ্ছে। তাহলে আমি তো পুলিশের যে ডিউটি ছিল, আমরা চেয়েছিলাম পুলিশকে এই তার পুলিশের যে বিচারিক কাজ তদন্ত, আপনি জেনে আশ্চর্য হবেন, কলকাতা পাশের রাষ্ট্রে যান, 30 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে, তাও ভিজিবল ক্যামেরা থাকবে তার সামনে, যে 161 বলে রিপোর্ট সাবমিটের আগে পুলিশকে যেটা দিতে হয়, 161 করবে, তার বক্তব্য শুনবে। কিন্তু আমাদের থানাগুলো নেই। আমাদের প্রচলিত ব্রিটিশের ফেলে দেওয়া আইনে কি আছে জানেন? পুলিশ তার ওই 161 করবে। এবং আমি বাস্তব বিচারিক জীবনে দেখেছি অধিকাংশ মামলায় আমরা তাকে জিজ্ঞাসা করেছি, পুলিশ কি তোমাকে কখনো জিজ্ঞাসা করেছে? বলে না, কোনোদিন না। বলে থানাতে তুমি কোনোদিন গেছিলা? বলে আমি কোনোদিনও থানায় যাইনি। অথচ তার নামে একটা স্বীকার, একটা সাক্ষ্য তদন্ত রিপোর্টের সাথে জড়িয়ে দেওয়া হচ্ছে। এটা যদি ভিজিবল করা হতো, তদন্ত প্রক্রিয়াটাকে যদি স্বচ্ছ জনসমক্ষে আনা হতো, তাহলে তো এই যে বাণিজ্য নামে আমরা যে কথাগুলো শুনি, সোনারেস্টের নামে যে কথাগুলো শুনি, এই 1000 কোটি টাকার বাণিজ্য বন্ধ হতো, জন হয়রানি লাঘবও দূর হতো। কিন্তু আমরা কেউ সাহসের সাথে বলিও না, ফেসও করি না। রিফর্মের প্রথম কাজ ছিল বিচার বিভাগের পুরাতন অচল আইনগুলোকে ফেলে দেওয়া এবং পুলিশের যে তদন্ত কার্যক্রমকে এটাকে অত্যাধুনিক এবং ভিজিবল করা। আপনি পকেট থেকে স্লিপ বের করলেন, টেলিফোন ফানলেন, আর আমাকে আসামি শ্রেণীভুক্ত করলেন, আর যে অপরাধ করেছে তাকে অনেক টাকা নিয়ে আপনি ফাইনাল রিপোর্ট দিয়ে দিলেন। এটা তো আমাদের দেশে বাস্তব সত্য, 100% সত্য। এই বাণিজ্য হচ্ছে, সব ক্ষেত্রে হচ্ছে বলি না, এগুলো হচ্ছে। এগুলো কি আমরা বুঝি না? জনাব মাজহার হোসেন, যদি তাই হয়ে থাকে, যদি মানে কি, আমরা তো প্রত্যক্ষদর্শী, আমরা অভিজ্ঞতাও সঞ্চয় করে এসেছি, এবং আপনি তো নিজে রাজসাক্ষী অনেক ক্ষেত্রে, সেই জায়গায় থেকে আপনি মনে করুন, আপনি তো বিচারক, এই মুহূর্তে বিচারক আসনে বসে আছেন, সেই জায়গা থেকে আমি প্রশ্ন করি যে তাহলে এই যে সংস্কার সংস্কার যে শব্দগুলো আমরা শুনলাম, সেগুলো কি শুধুই রাজনৈতিক এজেন্ডা? শুধুই মানে ক্ষমতায় টিকে থেকে মানুষকে ভুলভাল বোঝানো? নাকি সত্যি কিছু? আপনি তো বলেছেন যে 18 মাসে কিছুই হয়নি, চুল পরিমাণ কাজ হয়নি। তাহলে এই সমস্যা কমিশন করার উদ্দেশ্যটা কি ছিল? না, আমরা তো ভিতরের খবর অন্তরের খবর জানি না। অ্যাপারেন্টলি যেটা ছিল যে সত্যিকারের সংস্কার করে দেশের পরিবর্তন করা। কিন্তু আমি পাল্টা আপনাকে প্রশ্ন করতে চাই, আপামর জনসাধারণকে বলেন তো, 18 মাসের সংস্করণের জনগণের কি লাভ হয়েছে, কি কল্যাণ হয়েছে? এর অ্যান্সারই তো, এই প্রশ্নের উত্তর পাওয়া যায়। আসলে আমরা সেটা করতে পারিনি, এই সত্যটা স্বীকার করতে হবে। অনেক কিছুই 18 মাসে করা সম্ভব ছিল, যদি আমাদের সদিচ্ছা থাকতো, ডিজায়ার থাকতো। আমরা তা করতে পারিনি তো। তবে যা করেছি সেটাও যদি আইনে রূপান্তরিত না হয়, সেটা যদি কার্যকরী না হয়, তাহলে তো এটা আরো দুঃখজনক হবে। আপনার পুলিশ সংস্কার কমিশন, আমাদের বিচার সংস্কার কমিশন, প্রত্যেকে রিপোর্ট দেখে। লোকাল গভর্নমেন্ট, আমি জানি ডক্টর তোফায়েল, আল্লাহ ওনারকে কল্যাণ দিক, জান্নাতে দিক, উনি মারা গেলেন রিপোর্ট দাখিল করে। এত ভালো ভালো প্রস্তাব দিয়েছে লোকাল গভর্নমেন্ট রিফরমেশনের জন্য। এগুলো যদি ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে জনবান্ধব, জন অংশগ্রহণমূলক, গণতান্ত্রিক একটা সিস্টেম বিল্ড আপ করবে আমাদের দেশে। কিন্তু আমরা কি এগুলো যদি ডাস্টবিনে ফেলে দিই, এগুলোকে যদি কাজে না লাগাই, তাহলে এই ক্ষুদ্রতম যেটুকুন আমরা করেছি সেটারও তো আর মূল্য থাকবে না। তবে আপনার প্রশ্ন, আমরা সংস্কারের যে আশা, যে ব্রত নিয়ে, যে উৎফুল্ল মন নিয়ে আমরা গেছিলাম, আমি ব্যক্তিগতভাবে হতাশ হয়েছি। এই কার্যক্রম জনগণের কল্যাণে কোনো কিছুই ভিজিবল না। এটাই আমরা শেষ করব। অনেক অনেক ধন্যবাদ।